আমাদের আজকের গল্প তিন গোয়েন্দা সিরিজের রূপালী মাকড়সা। লিখেছেন লেখক রকিব হাসান। প্রথম প্রকাশ নভেম্বর 1985 সাল। পার্ট 2। বেরানিয়া, রাজধানী ডেনজো। পাথরের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে রবিন, দৃষ্টি সামনে প্রসারিত। দেখছে প্রাচীন শহরটাকে। ভোরের সোনালি রোদ ছড়িয়ে পড়েছে পুরানো বাড়িগুলোর টালির ছাদে, গাছের মাথায়। সরকারি ভবনগুলোর উঁচু টাওয়ারের চূড়াগুলোকে মনে হচ্ছে সোনার পাতে মোড়া। ঝির ঝিরে বাতাস দুলছে গাছের ডাল। প্যালেসের দিকে মাথা নুইয়ে বারবার অভিবাদন জানাচ্ছে যেন। প্রায় আধ মাইল দূরে ছোট একটা পাহাড় চূড়ায় দাঁড়িয়ে আছে এক বিশাল গির্জার সোনালী গম্বুজ। নিচে তাকালো রবিন। রাজপ্রাসাদের পাথর মোড়ানো আঙিনায় কয়েকটা মেয়ে, হাতে ঝাড়ু আর বালতি, গোসে মেজে পরিষ্কার করছে প্রতিটি চৌকোনা পাথর। পাঁচতলা পাথরের প্রাসাদের পেছনে বইছে ডেঞ্জো নদী, চড়া খরস্রোতা। পুরো শহরটাকে পাক দিয়ে ঘিরে রেখেছে যেন রূপকথার বিশাল কোনো রাক্ষসী অজগর। নদীতে ছোট ছোট নৌকা দাঁড়বে উজান ভাটি করছে ধীরে সুস্থ অপরূপ দৃশ্য। তিন তলার কোণের দিকে এই ব্যালকনিতে দাঁড়িয়ে সবই চোখে পড়ছে রবিনের। ক্যালিফোর্নিয়ার সঙ্গে কোনো মিল নেই। বিশাল জানালা টপকে এসে ব্যালকনিতে নেমেছে মুসা। রবিনের পাশে এসে দাঁড়ালো। অনেক পুরনো শহর, দেখেই বোঝা যায় 1335 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, বলল রবিন। নতুন কোথাও যাওয়ার আগে পড়াশোনা করে জায়গাটা সম্পর্কে ভালো মতো জেনে নেয় তার স্বভাব। বাড়ি থেকে একটা বই নিয়েছিল সঙ্গে, প্লেনে বসে পড়েছে। বারবার আক্রমণ করেছে হানাদাররা, ধ্বংস করে দিয়েছে। প্রতিবারে আবার নতুন করে গড়া হয়েছে শহর। তবে সেই সবই 1675-এর আগে। তারপর ঘটল বিদ্রোহ রাজ পরিবারের বিরুদ্ধে। সেই বিদ্রোহ দমন করেন প্রিন্স পল। রাতারাতি জাতীয় হিরো বনে গেলেন তিনি, আমাদের জর্জ ওয়াশিংটনের মতো। আবার গড়া হলো শহর, সেই শেষ। এখন যা কিছু দেখছো বেশিরভাগই তৈরি হয়েছে সেই 300 বছর আগে। নতুন শহর একটা গড়ে উঠেছে অবশ্য, তবে এখান থেকে সেটা দেখা যায় না। পুরনোটাই ভালো লাগছে আমার, বলল মুসা। আচ্ছা, দেশটা কত বড় বলতে পারো? মাত্র 50 বর্গ মাইল, বলল রবিন। খুদে একটা দেশ। ওই যে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওটা বেরানিয়া সীমান্ত। পাহাড়ের পাশটা পড়েছে এদেশের ভেতরে, ও পাশটা অন্য দেশ। ডেঞ্জো নদীর উজান বেয়ে গেলে মাইল 7 হবে। প্রচুর আঙ্গুরের ফলন হয়। এর উপর ভিত্তি করে গড়ে উঠেছে অনেক মদ চোলাইয়ের কারখানা। মসলিন জাতের মিহি কাপড় তৈরির কারখানা আছে বেশ কিছু, তবে বেশিরভাগ বিদেশি টাকা আসে টুরিস্টদের কাছ থেকে। দেশটার অপরূপ সুন্দর দৃশ্য দেখার জন্য আসে তারা। ভিড় করে থাকে সারা বছরই। শুধু এই কারণেই বেশিরভাগ দোকানদার আজও পুরনো ফ্যাশন জিয়ে রেখেছে। পুরনো দাঁচের পোশাক পরে, আচার ব্যবহার, কথাবার্তার ধরনও 300 বছরের পুরনো। ভাববা, পুরোপুরি ভূগোলের ক্লাস। ব্যালকনিতে নেমে এসেছে কিশোর, পরনে স্পোর্টস শার্ট, বোতা মারছে। সামনের দৃশ্য একবার দেখি সমঝদারের মতো মাথা নাড়ল। না হে, সুন্দর বলতে হবে। সিনেমা সেটের জন্য তৈরি করে রাখা হয়েছে যেন। মাস্টার সাহেব, বলতে পারো গির্জাটার নাম কি? ওই যে পাহাড়ের চূড়ায়। সেন্ট ডোমিনিক্স, সঙ্গে সঙ্গেই জবাব দিল রবিন। দেশের সবচেয়ে বড় গির্জা, একমাত্র সোনালী গম্বুজ, 2 বেল টাওয়ার। বাইরেটাতে মোট 8টা ঘন্টা গির্জার কাজে আর জাতীয় ছুটির দিনগুলিতে বাজানো হয়। ডানের টাওয়ারে আছে মাত্র একটা, অনেক পুরনো, বিশাল, নাম প্রিন্স পলের ঘন্টা। ইতিহাস আছে ওটার,
1675-এ বিদ্রোহের সময় ওই ঘণ্টা বাজিয়ে ভক্তদের সাহায্য চেয়েছিলেন পল। জানিয়েছিলেন বেঁচে আছেন তিনি। সাহায্য করতে ছুটে এসেছিল ক্রুদ্ধ জনতা, ধুলোয় মিশিয়ে দিয়েছিল বিদ্রোহীদের। এরপর থেকে রাজ পরিবারের কাজেই শুধু ব্যবহার করা হয় ঘণ্টাটা। যেমন আগ্রহী হয়ে উঠেছে কিশোর। যখন কোনো প্রিন্সের অভিষেক অনুষ্ঠান হয়, মানে মুকুট পরানো হয়, তখন 100 বার বাজানো হয় ওই ঘণ্টা ধীরে ধীরে। যখন কোনো রাজকুমার জন্ম নেয়, বাজানো হয় 50 বার, রাজকুমারী হলে 25। রাজ পরিবারে আরও কারো বিয়ের সময় বাজে 75 বার। ঘণ্টাটার শব্দ বেশ গুরুগম্ভীর, 3 মাইল দূর থেকে শোনা যায় আওয়াজ। মাস্টারের লাইনে গেলে ভালোই করতি, হাসল মুসা। খামোকা গোয়েন্দাগিরি করতে এসেছ? চলো, দেরি হয়নি, বলল কিশোর। দিমিত্রির সঙ্গে দেখা করতে যেতে হবে। রয়্যাল চেম্বারলেন খবর দিয়ে গেছে আমাদের সঙ্গে নাস্তা করবে প্রিন্স। তাই তো, খাবার কথা তো ভুলে গিয়েছিলাম, বলে উঠল মুসা। পেটের ভেতর চুচুর কীর্তন শুরু হয়ে গেছে। তাড়াহুড়া করে লাভ হবে না, বলল কিশোর। এ তোমার নিজের বাড়ি নয় যে যা খুশি করতে পারবে। এটা রাজবাড়ি, এখানে কিছু নিয়ম কানুন আছে, ওগুলো মেনে চলতে হবে। খিদে লাগলেই খেতে বসে যেতে পারবো না, ওদের সময় হলে ডাকবে। মুষড়ে পড়া মুসার দিকে চেয়ে হাসল। এসো, বসে না থেকে যন্ত্রপাতিগুলো ঠিকঠাক করে রাখি। দেখতে হবে সত্যি কাজ করে কিনা ওগুলো। ভুলে যেও না, মস্ত দায়িত্ব নিয়ে এসেছি আমরা। কিশোরের পেছন পেছন ঘরে এসে ঢুকলো ওরা আবার। মস্ত একটা ঘর, উঁচু ছাদ, পাথরের দেওয়াল, কাঠের তক্তায় ঢাকা। হাত পিছলে যায় এত মসৃণ। 6 ফুট চড়া বিশাল এক পালঙ্ক, একটাতেই 3 জনে ঘুমিয়েছে ওরা। ওটার মাথার দিকে দেওয়ালের গায়ে একটা খোদাই কাজ, রাজ পরিবারের প্রতীকী চিহ্ন। একটা টেবিলের উপর রয়েছে ওদের ব্যাগ। গত রাতে শুধু পাজামা আর টুথব্রাশ বের করেছিল। অনেক রাতে রাজপ্রাসাদে পৌঁছেছে ওরা গতকাল। নিউ ইয়র্ক থেকে জেট প্লেনে প্যারিস, সেখান থেকে বিরাট এক হেলিকপ্টারে চেপে এসে নেমেছে ডেঞ্জার খুদে বিমানবন্দরে। বাইরে অপেক্ষা করছিল গাড়ি। ওদেরকে অভ্যর্থনা করে গাড়িতে তুলেছে রয়্যাল চেম্বারলেন। বিশেষ মিটিংয়ে ছিল তখন দিমিত্রি। বন্ধুদের সঙ্গে রাতে দেখা করতে অসংখ্য থাম আর অনেক গলি খুঁজি পেরিয়ে এই বেডরুমে পৌঁছে দিয়ে গেছে ওদেরকে চেম্বারলেন। এতই ক্লান্ত হয়ে পড়েছিল ওরা, কোনো মতো পোশাক ছেড়ে পাজামা পরে দাঁত মেজেছে। তারপরে এসে লম্বা হয়ে শুয়ে পড়েছে বিছানায়। ব্যাগ খুলে জামা কাপড় বের করলো ওরা, গোছগাছ করলো। প্রায় 500 বছরের পুরানো একটা দেওয়াল আলমারিতে তুলে রাখলো ওগুলো। অন্যান্য জিনিসপত্রেরও সব তুলে রাখলো আলমারিতে আগে। 3টে জিনিস ছাড়া, 3টে ক্যামেরা। দেখতে আর সব ক্যামেরার মতোই, তবে ছবি তোলা ছাড়াও আরও কিছু কাজ করে ওগুলো। বেশ বড়সড় দামি জিনিস। ছাদিতে বিচিত্র প্লাসার, রেডিও হিসেবেও ব্যবহার করা যায় ক্যামেরাগুলোকে। ভেতরে বসানো আছে আধুনিক সূক্ষ্ম যন্ত্রপাতি, শক্তিশালী একটা ওয়্যারলেস সেট। প্লাসারটা অ্যান্টেনারও কাজ করে। ছবি তোলার ভঙ্গিতে ওই ক্যামেরা চোখের সামনে তুলে খুব নিচু গলায় কথা বললেও সেটা পৌঁছে যাবে মাইল 10 দূরের গ্রাহক যন্ত্রে। শুধু পাঠানি না, ম্যাচেস ধরতেও পারে পরিষ্কার। বদ্ধ ঘরের ভেতর থেকেও এর সীমানা 2 মাইল। মাত্র 2 ব্যান্ডের কমিউনিকেশন নির্দিষ্ট একটা চ্যানেলে যাতায়াত করে এর শব্দ। ঠিক এই চ্যানেলেই টিউন করা না থাকলে কোনো রেডিও বা গ্রাহক যন্ত্রই ধরতে পারবে না মেসেজ। অসাধারণ একটা যন্ত্র। ওদের জানা মতে এমন আর একটা মাত্র যন্ত্র আছে সারা ব্যারানিয়ায়, সেটা আমেরিকান এম্বাসিতে বব ব্রাউনের কাছে।
লস অ্যাঞ্জেলেস থেকে একই প্লেনে 3 গোয়েন্দার সঙ্গে নিউ ইয়র্কে পৌঁছেছে বব। সেখানে একটা বিশেষ অফিসে নিয়ে গেছে 3 কিশোরকে। যন্ত্রপাতিগুলো দিয়েছে, কি করে ব্যবহার করতে হয় শিখিয়েছে। বলেছে ওদের কাছাকাছি থাকবে সে সব সময়, তবে এমন ভান করবে যেন চেনে না। যোগাযোগ করতে হলে কোনো কিছুর দরকার পড়লে রেডিওতে জানাতে হবে। এছাড়াও রোজ রাতে নিয়মিত একবার যোগাযোগ করে খবরাখবর জানাতে হবে তাকে। বিপদ আর পরিস্থিতির গুরুত্ব সম্পর্কে বারবার হুঁশিয়ার করে দিয়ে বলেছে, হয়তো সব কিছুই খুব সহজে হয়ে যাবে, কোনো রকম বিপদ ঘটবে না, অভিষেক হয়ে যাবে, মাথার মুকুট পড়বে নতুন প্রিন্স দিমিত্রি। তবে সে আশা খুবই কম। না না, কোনো প্রশ্ন নয়, যা বলছি শুনে যাও চুপচাপ। নিজেদের ব্যাপারে বাইরের কারোর নাক গলানোর মোটেই পছন্দ করে না বেড়ানিয়ানরা। ক্যামেরায় সঙ্গে নিয়ে ঘুরবে তোমরা, ছবি তুলবে, সতর্ক থাকবে সব সময়। আমেরিকান এম্বাসিতে থাকবো আমি, যখন খুশি যোগাযোগ করতে পারবে। এখানে আমার সঙ্গে তোমাদের হয়তো শেষ দেখা। আলাদা প্লেনে প্যারিসে যাব আমি, তোমাদের সঙ্গে নয়। ওখান থেকে আলাদা প্লেনে ভেড়া নিয়ে নতুন কোনো কিছু জানানোর দরকার পড়লে রেডিওতে জানাবো ওখানে পৌঁছে। তোমাদের সাংকেতিক নাম, ফার্স্ট, সেকেন্ড এবং রেকর্ড, ঠিক আছে? কপালের ঘাম মুচ্ছে বব। মাথা ঝোঁকানোর সময় কিশোরও ঘাম মুছেছে। এয়ার কন্ডিশন ঘরেও ঘেমে উঠেছিল ওরা। ববের ভাবসাব দেখে ভয়ে পেয়ে গিয়েছিল 3 গোয়েন্দা। ফিস ফিস করে রকি বিচে ফিরে যাওয়ার কথাও কিশোরকে বলেছিল মুসা একবার। স্পাইদের বিপজ্জনক কাজ কারবার ছবিতে অনেক দেখেছে। নিজেরাও স্পাইয়ের কাজ করবে একদিন, কল্পনাই করেনি তখন। ভাবছে এসব কথা এখন কিশোর। তার ক্যামেরা তুলে নিয়ে চামড়ার খাপ খুলল মুসা। খাপের ভেতরের তলায় কায়দা করে বসানো ছোট আর একটা খাপ। ওতে একটা খুদে টেপ রেকর্ডার, বেশ শক্তিশালী। হাতে নিয়ে ওটা একবার দেখেই রেখে দিল আবার জায়গা মতো। দিমিত্রির সঙ্গে দেখা করার আগে নীরবতা ভাঙল মুসা। একবার বব ব্রাউনের সঙ্গে কথা বললে কেমন হয়? যন্ত্রপাতিগুলো সত্যি কাজ করছে কিনা শিওর হওয়া যায়। ভালো বলেছ, সাই দিল কিশোর। ব্যালকনিতে গিয়ে ঘর বাড়িগুলোর একটা ছবি তুলে আনি। ক্যামেরা হাতে ব্যালকনিতে এসে নামলো কিশোর। চামড়ার খাপ খুলে বের করলো যন্ত্রটা। চোখের সামনে ধরে তাকালো দূরের সেন্ট ডোমিনিক গির্জার দিকে। টিপে দিল রেডিওর বোতাম। ফার্স্ট বলছি। ভিউ ফাউন্ডারের দিকে চেয়ে নিচু গলায় বলল কিশোর, ফার্স্ট রিপোর্টিং, শুনতে পাচ্ছেন? প্রায় সঙ্গে সঙ্গেই জবাব এলো। মাত্র 3 হাত দূরে দাঁড়িয়ে আছে যেন কণ্ঠস্বরের মালিক। শুনতে পাচ্ছি। বব ব্রাউনের গলা ঠিক চেনা যাচ্ছে। কোনো কথা আছে? যন্ত্রটা পরীক্ষা করছি। প্রিন্স দিমিত্রির সঙ্গে দেখা হয়নি এখনো। একসঙ্গে নাস্তা করব। ভালো, সতর্ক থাকবে, আমাকে সবসময় পাবে। ওভার অ্যান্ড আউট। চমৎকার, আপন মনেই বলল কিশোর। আবার এসে ঢুকলো ঘরে। ঠিক এই সময়ে দরজায় টোকার শব্দ হলো। দরজা খুলে দিল মুসা। দাঁড়িয়ে আছে প্রিন্স দিমিত্রি দামিয়ানি। হাসি ছড়িয়ে পড়েছে সারা মুখে। দুহাত বাড়িয়ে প্রায় ছুটে এসে ঘরে ঢুকলো দিমিত্রি। খাঁটি ইউরোপীয় কায়দায় জড়িয়ে ধরল 3 জনকে। তোমরা এসেছো, কি যে খুশি হয়েছি। অভ্যর্থনার পালা শেষ হলো। জিজ্ঞেস করলো দিমিত্রি, ব্যালকনি থেকে কেমন লাগলো আমার দেশ? দারুণ, বলে উঠল মুসা। এখনো তো কিছুই দেখনি, বলল দিমিত্রি। তবে এসে যখন পড়েছ সবই দেখতে পাবে একে একে। চলো আগে নাস্তা সেরে নেই। দরজার দিকে বাইরে উকি দিল দিমিত্রি। নিয়ে এসো, জানালার দ্বারে বসাও। ঘরে এসে ঢুকলো 8 জন চাকর। টকটকে লাল পোশাকে, সোনালি কাজ করা। বই আনলো একটা টেবিল,
কয়েকটা চেয়ার আর রূপার ঢাকনা দেওয়া কিছু প্লেট জানালার দিকে এগিয়ে গেল। বন্ধুদের সঙ্গে অনর্গল কথা বলে গেল দিমিত্রি। তুষার শুভ্র লিলেনের টেবিল ক্লথ বিছালো চাকররা, তার উপর রাখলো রূপার বাড়ি বাসনগুলো। ঢাকনা তুলতেই ঘরের বাতাসে ভুর ভুর করে ছড়িয়ে পড়ল সুগন্ধ। আর চোখে একবার টেবিলের দিকে না তাকিয়ে পারল না মুসা। ডিম আর মাংস ভাজা, টোস্ট মাখন, বেরানিয়ার কেক, বড় জগে দুধ। খাইছে কত খাবার! ঢোক গিলল মুসা। দাদা ভাইরা, আমি আর পারছি না, নাড়ি বুড়ি শুদ্ধ হজম হয়ে যাচ্ছে খিদে। হ্যাঁ, এসো এসো, তাড়াতাড়ি বলল দিমিত্রি। দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি বগর বগর করছি, এসো বসে পড়ি। আরে রবিন, তুমি কি দেখছো? বেশ ছড়ানো একটা মাকড়সার জালের দিকে চেয়ে আছে রবিন। তার কাছ থেকে ফুট কয়েক দূরে খাটের মাথার কাছে ঘরের এক কোণে দেওয়ালে ঝুলছে জালটা। দেওয়ালে বসানো তক্তা আর মেঝের মাঝখানের ফাঁকে উকি দিয়ে আছে একটা বড় সড়ো মাকড়সা। রবিন ভাবছে, দিমিত্রির অনেক চাকর চাকরানি আছে, অনেক কাজে ওরা বিশেষ দক্ষ, তবে ঘর পরিষ্কারের কাজে ওরা ফাঁকি দেয়। ওই যে মাকড়সার জাল, বলল রবিন। দাঁড়াও, পরিষ্কার করে ফেলছি। পা বাড়ালো সে। তিন কিশোরকে অবাক করে লাফ দিল দিমিত্রি। পায় প্রায় উড়ে এসে পড়ল রবিনের উপর, এক ধাক্কায় ফেলে দিল মেঝেতে। জালটা ছিঁড়ে ফেলার আগেই স্তব্ধ হয়ে গেছে মুসা আর কিশোর। রবিনকে টেনে তুলল দিমিত্রি। বিড় বিড় করে বলছে কি যেন ভেড়ানিয়ান ভাষায়। আগেই তোমাকে সাবধান করা উচিত ছিল, আমারই ভুল হয়ে গেছে, লজ্জিত কণ্ঠে ইংরেজিতে বলল দিমিত্রি। তাহলে আর এটা ঘটতো না। ঈশ্বরকে ধন্যবাদ, তোমাকে সময় মতো রুখতে পেরেছি, নইলে সর্বনাশ হয়ে যেত। এখনই তোমাকে ফেরত পাঠাতে হতো আমেরিকায়। রবিনের কাঁধে হাত রাখল সে। হঠাৎ গলার স্বর খাদে নেমে গেল। তবে শুভ লক্ষণ দেখা যাচ্ছে, তোমরা আমাকে সাহায্য করতে পারবে। ব্যথা পায়নি রবিন কোথাও, হা করে চেয়ে আছে দিমিত্রির দিকে। দরজার দিকে ঘুরল রাজকুমার, চেয়ে রইল এক মুহূর্ত, তারপর লম্বা লম্বা পায়ে নিঃশব্দে এগিয়ে গিয়ে থামল দরজার সামনে। হাতল ধরে হ্যাচকা টানে খুলে ফেলল। দরজায় দাঁড়িয়ে আছে লাল পোশাক পরা এক চাকর, চাকরদের সর্দার। কুচকুচে কালো চুল, কালো পাকানো গোপ। রুকা, এখানে দাঁড়িয়ে আছো কেন? কড়া গলায় বলল দিমিত্রি। ইয়ে মানে, ইউর হাইনেসের যদি কিছু দরকার হয়। কিচ্ছু দরকার নেই, যাও, ঠিক আধ ঘন্টা পর এসে প্লেটগুলো নিয়ে যাবে। খেকি উঠল দিমিত্রি। মাথা নুয়ে কুর্নিশ করলো লোকটা, তারপর চলে গেল দ্রুত পায়ে। দরজা বন্ধ করে দিল দিমিত্রি। ফিরে এলো আবার তিন গোয়েন্দার কাছে, গলা স্বর খাদে নামিয়ে বলল, ডিউক রোজারের লোক দরজায় কান পেতেছিল। কিছু জরুরি কথা আছে তোমাদের সঙ্গে, তোমাদের সাহায্য চাই। চুপ করে রইল তিন গোয়েন্দা। অনেক কিছুই বলার আছে, আবার বলল রাজকুমার, আগে খেয়ে নি, তারপর বলবো। শুধু এইটুকু জেনে রাখো, চুরি গেছে রূপালী মাকড়সা। প্রায় নীরবে খাওয়া সারল ওরা। ঠিক আধ ঘন্টা পর এলো চাকরের দল। টেবিল চেয়ার প্লেট নিয়ে চলে গেল। বাইরে একবার উকি দিয়ে নিশ্চিত হয়ে এলো দিমিত্রি, না, করিডোরে ঘোরাফেরা করছে না আর রুকা চলে গেছে। ঘরে চেয়ার আছে, জানালার কাছে টেনে নিয়ে বসলো চারজনে। বেরানিয়ার পুরনো ইতিহাস কিছু বলা দরকার আগে শুরু করলো দিমিত্রি। 1975 সালে প্রিন্স পলের অভিষেকের সময় বিদ্রোহ করে বসে কিছু উচ্চপদস্থ রাজকর্মচারী পালিয়ে যেতে বাধ্য হন প্রিন্স। তাকে ঠাঁই দেয় এক মমেন্টাল পরিবার। প্রাণের তোয়াক্কা না করে প্রিন্সকে লুকিয়ে রাখে নিজেদের বাড়ি চিলেকোঠায়। সারা শহর তন্ন তন্ন করে খুঁজল বিদ্রোহীরা।
মিনস্ট্রেলের বাড়িতেও খুঁজল, পেয়ে যেত, যদি না চিলেকোঠার দরজায় জাল বুনতো একটা মাকড়সা। আমাদের এখানকার চিলেকোঠা আর দরজা কেমন বলে নেই। বাড়ির ছাদে ছোট একটা বাক্সের মতো তৈরি হয় এই কোটা, জিনিসপত্র রাখার জন্য। নিচের দিকে একটা ডালা মতো থাকে, ওটাই দরজা। যাই হোক, ওই ডালার নিচে বড় করে জাল বুনেছিল মাকড়সাটা। দেখে মনে হয়েছে অনেকদিন চিলেকোটা ডালা খোলা হয়নি, ফলে ওখানে আর খুঁজে দেখেনি বিদ্রোহীরা। 3টে দিন আর রাত ওই চিলেকোঠায় বন্দী হয়ে রইলেন প্রিন্স। খাওয়া নেই, পানি নেই, কিচ্ছু নেই। জাল ছিঁড়ে যাবার ভয়ে ডালা খোলেননি মিনিস্ট্রেলরা, খাবার দিতে পারেনি। অবশেষে সুযোগ বুঝে চিলেকোঠা থেকে বেরিয়ে এলেন প্রিন্স। কোনো মতে গিয়ে পৌঁছলেন গির্জায়। ঘণ্টা বাজিয়ে ডাকলেন ভক্তদের, জানালেন তিনি বেঁচে আছেন। দমন হয়ে গেল বিদ্রোহ। সিংহাসনে বসে প্রথমেই স্বর্ণকারকে ডাকালেন প্রিন্স। একটা রূপার মাকড়সা বানিয়ে দিতে বললেন। সোনার চেনে আটকে লকেটের মতো ঝুলিয়ে রাখবেন গলায়। বেরানিয়ার রাজ পরিবারের সিলমোহরে ব্যবহার হতে লাগলো মাকড়সার প্রতীক। জাতীয় প্রাণী হিসেবে মর্যাদা পেল মাকড়সা। ধরে নেওয়া হলো ওই বিশেষ জাতের মাকড়সা বেরানিয়ার সৌভাগ্য বহন করছে। ওদের মারা নিষিদ্ধ করে দেওয়া হলো। শুধু তাই না, যারা একে মারবে রাজদ্রোহী হিসেবে গণ্য করা হবে তাদের। এরপর থেকেই বাড়িতে রূপালী মাকড়সার জাল ছেঁড়া বদ্ধ করে দিল গৃহবধূরা। যত ময়লাই করে থাকুক, প্রাণীটাকে মারে না তারা। আমার মা ভেড়ানিয়ায় থাকলে কবে ফাঁসি হয়ে যেত, বলে উঠল মুসা। কোনো আইন করেই মাকড়সার জাল ছেঁড়া বদ্ধ করানো যেত না তাকে দিয়ে। মার ধারণা মাকড়সা একটা অতি নোংরা জীব, বিষাক্ত। অথচ ওরা ঠিক এর উল্টো। মুসার কটার পিঠে কথা বলল কিশোর। খুবই পরিষ্কার প্রাণী, সবসময় নিজেদেরকে পরিচ্ছন্ন রাখে। সব মাকড়সাই বিষাক্ত নয়। ব্ল্যাক উইডো স্পাইডারের কথা বলতে পারো, তবে ওরা শুধু শুধু কামড়ায় না। বেশি বিরক্ত করলে তো তুমিও কামড়াতে আসবে। উইডোর আর কি দোষ? টারান্টুলার এত কুখ্যাতি, কিন্তু আসলে ওরাও অত বিপজ্জনক নয়। মানুষকে এড়িয়ে চলতেই ভালোবাসে। ইউরোপের বেশিরভাগ মাকড়সাই কোনো ক্ষতি করে না মানুষের, বরং পোকামাকড় খেয়ে উপকারী করে। ঠিক, একমত হলো দিমিত্রি। মানুষের ক্ষতি করে এমন কোনো মাকড়সা নেই বেরানিয়ায়। এখানে প্রিন্স পলের মাকড়সাই সবচেয়ে বড়, খুব সুন্দর। কালোর উপর সোনালি দাগ। বাইরে থাকতেই পছন্দ করে, তবে মাঝে সাঝে এসে ঘরের ভেতর জাল পাতে। যে জালটা তুমি ছিঁড়ে ফেলতে যাচ্ছিলে রবিন, ওটা প্রিন্স পলের মাকড়সার। তোমাদের ঘরের ভেতর এসেছে, তার মানে শুভ লক্ষণ বয়ে এনেছ তোমরা আমার জন্যে। আমাকে বাধা দিয়ে ভালোই করেছ, বলল রবিন, কিন্তু তোমার অসুবিধাটা কি? ইতস্তত করল দিমিত্রি, তারপর মাথা নাড়ল। বেরানিয়ায় কোনো প্রিন্সের অভিষেকের সময় অবশ্যই ওই রূপালী মাকড়সা গলায় ঝোলাতে হবে তাকে, নইলে মুকুটি পোড়ানো হবে না। আর 2 সপ্তাহ পরে অনুষ্ঠান, কিন্তু হবে না আমি জানি। কেন? জিজ্ঞেস করলো মুসা। কারণ মাকড়সাটা চুরি গেছে, দিমিত্রির হয়ে বলল কিশোর। ওটা গলায় না ঝোলাতে পারলে অভিষেক হবে না। হ্যাঁ, মাথা ঝোঁকালো দিমিত্রি। আসলটা নিয়ে তার জায়গায় একটা নকল মাকড়সা রেখে গেছে চোর। নকল দিয়ে চলবে না, কাজেই 2 সপ্তাহ আগেই আসলটা খুঁজে পেতে হবে আমাকে। চুরি গেছে এটা কাউকে জানাতে পারবো না, আমাকে অলক্ষণে ধরে নেবে দেশের লোক, এবং তাহলেই সর্বনাশ। কোনো দিনই আর প্রিন্স হতে পারবো না আমি। থামলো সে। এক মুহূর্ত কি ভাবলো, তারপর বলল, হয়তো ভাবছো সামান্য একটা রূপার মাকড়সা নিয়ে এত বাড়াবাড়ি কেন? দেশটা আমাদের পুরনো, প্রাচীন রীতিনীতি এখনো মেনে চলি আমরা, ছাড়তে পারবো না কিছুতেই। একে একে 3 জনের দিকেই তাকালো রাজকুমার। তোমরা আমার বন্ধু, মাকড়সাটা খুঁজতে সাহায্য করবে আমাকে? কেউ কোনো জবাব দিল না।
নিচে ঠোঁটে এক নাগাড়ে চিমটি কাটছে কিশোর। দিমিত্রি, অবশেষে কথা বলল গোয়েন্দা প্রধান। জিনিসটা কি জ্যান্ত মাকড়সার সমান? মাথা ঝোঁকালো দিমিত্রি। হ্যাঁ, তার মানে খুবই ছোট, লুকিয়ে রাখা সহজ, নষ্ট করে ফেলতে পারে। তা মনে হয় না, বলল দিমিত্রি। যেই নিয়েছে বুঝে শুনেই নিয়েছে, ওটা তার দরকার। আমার মনে হয় লুকিয়ে রেখেছে, তবে মস্ত বড় ঝুঁকি নিয়েছে চোর। ধরা পড়লে এর একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। ডিউক রোজার হলেও মাপ নেই। চুপ করে রইল তিন গোয়েন্দা। জোরে একবার শ্বাস নিল দিমিত্রি। আমার সমস্যার কথা বললাম, কি করে সাহায্য করবে বলতে পারবো না। একটা লোক প্রস্তাব দিয়েছিল অভিষেক অনুষ্ঠানে তোমাদেরকে দাওয়াত দিতে। প্রস্তাবটা লুপে নিয়েছি আমি তোমাদের সাহায্য পাবো বলেই। এখানে কেউ জানে না তোমরা গোয়েন্দা, কাউকে জানানো হবে না। কিশোরের দিকে তাকালো রাজকুমার। তো করবে সাহায্য? জানি না, অনিশ্চিত ভঙ্গিতে মাথা নাড়ল গোয়েন্দা প্রধান। ছোট্ট একটা রূপার মাকড়সা যেখানে খুশি লুকিয়ে রাখা যায়, খুঁজে বের করা প্রায় অসম্ভব, তবে চেষ্টা করতে পারি আমরা। প্রথমে দেখতে হবে জিনিসটা কেমন, কোন জায়গা থেকে চুরি হয়েছে। নকলটা দেখে চেহারা বোঝা যাবে আসলটার? যাবে। নকল করা হয়েছে নিখুঁতভাবে। এসো দেখাবো। ক্যামেরা তুলে নিল তিন গোয়েন্দা। দিমিত্রির পিছু পিছু বেরিয়ে এলো করিডোরে। গোড়ানো সিঁড়ি বেয়ে চওড়া আরেকটা করিডোরে নেমে এলো ওরা। মেঝে, ছাদ, দুপাশে দেওয়াল, সব পাথরের। 300 বছর আগে তৈরি হয়েছে এই প্যালেস। হাঁটতে হাঁটতে বলল দিমিত্রি। তারও আগে একটা দুর্গ ছিল এখানে, ভেঙে পড়েছিল। ওটাকেই মেরামত করে সংস্কার করে তার সঙ্গে আরো কিছু ঘর যোগ করা হয়েছে এই প্যালেস। ডজন ডজন খালি ঘর পড়ে আছে এখনো, বিশেষ করে উপরের দুটো তলায় যাই না কেউ। এত বড় বাড়ি ঠিকঠাক রাখতে হলে অনেক চাকর বাকরের দরকার। ওদের পেছনে খরচ করার মতো টাকা রাজ পরিবারের নেই। তাছাড়া ওই ঘরগুলো ভীষণ ঠান্ডা। আধুনিক যন্ত্রপাতির সাহায্যে গরমের ব্যবস্থা করতে অনেক টাকা দরকার। আগস্টের এই উত্তপ্ত সকালেও বাড়িটার ভেতর খুব ঠান্ডা। শীতকালে কি ভীষণ অবস্থা হবে অনুমান করতে অসুবিধা হলো না তিন গোয়েন্দার। দুর্গের ডানজন আর মাটির তলার ঘরগুলো আজও আগের মতোই রয়েছে। অনেক সারি সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল দিমিত্রি। অসংখ্য গোপন পথ, দরজায় সিঁড়ি রয়েছে ওগুলোতে যাবার। আমি চিনি না ও সবগুলো। ঢুকলে সহজে হারিয়ে যাব, বেরিয়ে আসতে পারবো না আর। হাসলো রাজকুমার। হরর ছবির শুটিংয়ের চমৎকার জায়গা। গোপন দরজা আর সুড়ঙ্গ দিয়ে ভূত আসবে, যাবে, খুব বিশ্বাসযোগ্য মনে হবে। না না, ওরকম চমকে ওঠো না। মুসার দিকে চেয়ে বসলো সে। ভূত নেই প্যালেসে, ওই যে ডিউক রোজার আসছে। আরেকটা করিডোরে এসে শেষ হয়েছে সিঁড়ি। লম্বা একজন লোককে তাড়াহুড়া করে আসতে দেখা গেল। সামনে এসে দাঁড়িয়ে পড়ল লোকটা। মাথা সামান্য নুইয়ে অভিবাদন করলো দিমিত্রিকে। গুড মর্নিং দিমিত্রি, বলল ডিউক রোজার। এটাই আপনার আমেরিকান বন্ধু? শীতল কণ্ঠস্বর, তার সঙ্গে মানিয়ে গেছে তার একহারা দীর্ঘ গড়ন আর ইগলে ঠোঁটের মতো বাঁকানো নাকের নিচে ঝুলে পড়া কালো একজোড়া গোপ। গুড মর্নিং ডিউক রোজার, বলল দিমিত্রি। ঠিকই ধরেছেন, ওরাই আমার বন্ধু। পরিচয় করিয়ে দিল কিশোর পাশা, মুসা আমান, রবিন মিলফোর্ড। সবাই এসেছে ক্যালিফোর্নিয়া থেকে। তিনজনের দিকে চেয়ে প্রতিবারে ইঞ্চি খানেক করে মাথা নোয়ালো রোজার। তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। ভ্যারানিয়ায় স্বাগতম, বলল ডিউক রোজার। একেবারে মাপ যোগ করা কথাবার্তা। বন্ধুদেরকে দুর্গ দেখাতে নিয়ে যাচ্ছেন? মিউজিয়ামে নিয়ে যাচ্ছি, বলল দিমিত্রি।
আমাদের দেশের ইতিহাস জানতে খুব আগ্রহী ওরা। বন্ধুদের দিকে ফিরে বলল, ডিউক রোজার বুরবন, ব্যারানিয়ার বর্তমান রিজেন্ট। শিকারে গিয়ে মারা পড়েছিল আমার বাবা। তারপর থেকেই প্রিন্সের প্রতিনিধি হয়ে রাজ্য শাসন করে আসছে। প্রিন্স, বলে উঠল রোজার, আমি সঙ্গে আসব? মেহমানদের প্রতি একটা সৌজন্যবোধ আছে আমাদের। আপনি একা গেলে ভালো দেখায় না। ঠিক আছে, রাজি হলো দিমিত্রি, কিন্তু বুঝতে অসুবিধা হলো না তিন গোয়েন্দার। রোজারকে সঙ্গে নেবার বিন্দুমাত্র ইচ্ছে নেই রাজকুমারের, কিন্তু বেশিক্ষণ আমাদের সঙ্গে থাকার দরকার নেই, আপনার কাজের ক্ষতি হবে। তাছাড়া একটু পরেই কাউন্সিল মিটিংয়ে বসতে হবে। হ্যাঁ, পেছনে পেছনে আসছে রোজার। অভিষেক অনুষ্ঠানে কি কি করতে হবে না হবে সব ঠিক করতে হবে আজই। তা হলেও কিছুটা সময় দিতে পারবো এখন। আর কিছু বলল না দিমিত্রি, বন্ধুদেরকে পথ দেখিয়ে নিয়ে চলল। করিডোরের এক পাশে একটা দরজার সামনে এসে দাঁড়ালো। তাদেরকে নিয়ে ঢুকে পড়ল বিশাল এক ঘরে। অনেক উঁচু ছাদ, দোতলা সমান, দেওয়ালে দেওয়ালে ঝুলছে ছবি, কাচের বাক্সে বোঝাই হয়ে আছে পুরো ঘরটা। প্রাচীন সব ঐতিহাসিক জিনিস রক্ষিত রয়েছে ওগুলোতে, পতাকা, শিল্ড, মেডেল, বই এবং অন্যান্য আরো অনেক জিনিস। প্রতিটি বাক্সের গায়ে একটা করে সাদা কার্ড সাটা, তাতে ইংরেজিতে টাইপ করে লেখা রয়েছে ভেতরের জিনিসগুলোর নাম এবং সংক্ষিপ্ত বিবরণ। একটা বাক্সে একটা ভাঙ্গা তলোয়ার, ওটার উপর ঝুঁকে দাঁড়ালো তিন গোয়েন্দা। কার্ডে লেখা পড়ে জানালো ওটা প্রিন্স পলের তলোয়ার। 1675-এ ওটা দিয়েই যুদ্ধ করেছিলেন তিনি। এই যে এই ঘরটাতে রয়েছে আমাদের জাতির পুরনো ইতিহাস। পেছন থেকে বলে উঠল ডিউক রোজার। ছোট্ট দেশ, ক্ষুদ্র একটা জাতি আমরা, ইতিহাস তেমন কিছুই থাকার না, নেইও। বিশাল এক দেশ থেকে এসেছেন, এসব নিশ্চয়ই ভালো লাগবে না, মনে হবে অনেক বেশি প্রাচীন। না না, মোলায়েম গলায় বলল কিশোর, মহান এক জাতি বলেই মনে হচ্ছে ব্যারানিয়ানরা। বেশ ভালো লাগছে আমার। আপনার দেশের অনেকের কাছেই আমাদের রীতিনীতি পছন্দ না, বলল রোজার। মধ্যযুগীয় বর্বর বলে হাসাহাসি করে। এখন ভালো বলছেন বটে, তবে শিগগিরই বিরক্ত হয়ে যাবেন। ও হ্যাঁ, আমার এখনই যেতে হবে, মিটিংয়ে দেরি হয়ে যাবে নইলে। কারো কিছু বলার অপেক্ষা না করে ডিউক ঘুরে হাঁটতে শুরু করলো। স্বস্তির নিঃশ্বাস ফেলল রবিন। শিওর, ও আমাদেরকে পছন্দ করেনি, নিচু গলায় বলল। কারণ তোমরা আমার বন্ধু, যোগ করল দিমিত্রি। আমার কোনো বন্ধু থাকুক চায় না সে। ওর ইচ্ছের বিরুদ্ধে চলি কিংবা কথা বলি এটাও অপছন্দ। বাদ দাও ওর কথা। এসো, প্রিন্স পলের ছবি দেখাচ্ছি। দেওয়ালে ঝোলানো লাইফ সাইজ একটা ছবি সামনে নিয়ে এলো ওদেরকে দিমিত্রি। দক্ষ শিল্পীর হাতে আঁকা, উজ্জ্বল লাল পোশাকে সোনালি বোতাম, হাতের তলোয়ারের মাথা মেঝের দিকে, সম্ভ্রান্ত চেহারা, তীক্ষ্ণ দৃষ্টি, অন্য হাতটা সামনের দিকে বাড়ানো, তাতে বসে আছে একটা মাকড়সা। সত্যি সুন্দর, কালোর উপর সোনালি ছোপ ছোপ। আমার পূর্বপুরুষ, গর্বিত কণ্ঠে বলল দিমিত্রি। অপরাজয় প্রিন্স পল। হাতে যেটা দেখছো ওরকম একটা মাকড়সা প্রাণ বাঁচিয়েছিল তার। ছবিটা দেখছে তিন গোয়েন্দা, পেছনে কথাবার্তা শোনা যাচ্ছে। ঘরে এসে ঢুকেছে দর্শকরা, বিভিন্ন ভাষায় কথা হচ্ছে, তার মাঝে ইংরেজিও আসে। বেশিরভাগই ট্যুরিস্ট, কাঁধে ঝোলানো ক্যামেরা, হাতে গাইড বুক। দরজায় দাঁড়িয়েছে এসে দুজন প্রহরী, হাতে বল্লম, পরনে 300 বছর আগের ছাটের ইউনিফর্ম। সেই পুরনো কায়দায় ক্রস বানিয়ে ধরে রেখেছে দুটো বল্লম। কেউ ঢুকতে কিংবা বেরোতে গেলেই সালাম ঠুকে সরিয়ে নিচ্ছে। পেছনে ফিরে একবার দেখল মুসা, তারপর আবার তাকালেন ছবির দিকে। আরো আরো গল্প, কবিতা, উপন্যাস পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে